হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক দিন পরে আমি আবারও ফেরত আসলাম নতুন একটি গল্প নিয়ে। আর বিজয়ের শুভেচ্ছা সবাইকে। আর প্রথমে শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের দেশের এই নতুন স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে, এবং যে সকল ছাত্রছাত্রীদের এই মহান আত্মত্যাগের কারণে আমরা আজকে নতুন একটি বিজয় দিবস পেয়েছি, গণ অভ্যুত্থান পেয়েছি, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আর নতুন বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না। দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিতে কে কেমন ছিলেন, আর যারা যারা নিজেদের সন্তানদেরকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। আমি শুরুতেই অনেক বেশি দুঃখিত যে এতদিন নিজের কিছু প্রবলেমের কারণে এখনও আমি সেই প্রবলেমেই আছি, কিন্তু মনে হলো যে আর বসে থাকা যাচ্ছে না, আপনাদের সাথে গল্প করতে জন্য চলে আসলাম। আর শুরু থেকেই আমি আজকে দুপুর থেকে চিন্তা করছিলাম যে একটা স্টোরি দিব, কিন্তু অনেক কিছু মনে মনে গুছিয়ে রেখেছিলাম কি বলবো, কিন্তু ভুলে গিয়েছি। যাই হোক, গণ অভ্যুত্থানের কারণে গণভবনের যেই স্টোরি আমরা দেখেছি, যে চিত্র আমরা দেখেছি, সেটার জন্য আমি খুবই দুঃখিত। কে কী ভাবছেন বা কে এটাকে কিভাবে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কে কেমন আছেন সেটাও জানাতে ভুলবেন না। আর যারা হরর গল্প শুনতে পছন্দ করেন বা যারা আপনার আশেপাশে পছন্দ করে, তাদেরকে চাইলে আমার চ্যানেলটিতে স্বাগত জানাতে পারেন। আর অনেক দিন পরে আমি গল্প করতে আসলাম, সেই জন্য কথায় অনেক ভুল ত্রুটি হচ্ছে। মাঝখানে তো খুব ভালো ফ্লুয়েন্টলি বলতে পারতাম, এখন সেটা বলতে পারি না। আর গণভবনে কি কেউ গিয়েছিলেন কি না সেটাও জানাতে পারেন আমাকে। আর 32 নম্বরটার জন্য খুব খারাপ লাগছে যে এটা বাংলাদেশের অনেক বড় একটা আমাদের জন্য ঐতিহ্য রক্ষা করে, অথবা বিশ্বের বুকে অনেকে এটাকে জাদুঘর হিসেবে দেখে। তো এটা বঙ্গবন্ধু আর শেখ মুজিব আর যে শেখ হাসিনা তো এক কথা নয়। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, 32 নম্বর বাড়িটার জন্য একটা আফসোসই হচ্ছে আমার। আর গণ অভ্যুত্থান তো বিশাল আকারে হয়েছে, যেটার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বাংলাদেশের সকলের, স্পেশালি ছাত্রদের। আর এটা বাংলাদেশের এমন একটা ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী আপনি, আমি, আমাদের বর্তমান জেনারেশনে যারা আছে তারা। গণ অভ্যুত্থান দেখা হলো, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দেখা হলো। কে কেমন ফিল করছেন জানাতে ভুলবেন না। আর স্বাধীন দেশে নতুন করে আজকে স্বাধীনতার প্রথম মাসে আমরা নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। আজকের যে ঘটনাটা সেটা ঢাকার নীলক্ষেতের একটি অভিজ্ঞতা। প্রথমেই জানিয়ে রাখতে চাই, আপনারা চাইলে আমাদের গ্রুপ বা পেজ প্যারানরমাল সোসাইটি, সেটাতে জয়েন করতে পারেন, এবং আমার চ্যানেল হরর স্পেশাল উইথ লিয়ানা সনম, সেটাতেও জয়েন করতে পারেন। যারা ইউটিউব থেকে শুনছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি, এবং যারা ফেসবুক থেকে শুনছেন তাদেরকেও অসংখ্য স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের গল্প এখানে শুরু করছি। এখন বাজে রাত 1:30। শেষ করতে করতে এখন মনে হলো যে গল্পটা শেষ করি। আজকে দেওয়ার কথা ছিল, যদি আমি দিতে পারিনি। অনেক বকর করলাম, চলেন গল্পে চলে যাই। অলরেডি আমি 4 মিনিট শেষ করে ফেলেছি। ওকে, গল্পটা আমাদের কাছে যে পাঠিয়েছেন তার নাম আয়রা বিনতে আদনান, যিনি আমাদের প্যারানরমাল সোসাইটি বিডিতে এই গল্পটা দিয়েছেন। তো সেইভাবেই আমি শেয়ার করছি। আরেকটা কথা যারা এই যে অনেক দিন পর্যন্ত আমাদের অনলাইন ইন্টারনেট সবই বন্ধ ছিল, তাদের সবার কেমন কেটেছে, কিভাবে কাটিয়েছেন, চাইলে আমাকে জানাতে পারেন। আর এই কয়েকদিনে আমার বেশ আপস অ্যান্ড ডাউনস দিয়ে গিয়েছে, সেটা আমি পরে শেয়ার করব। চলেন গল্পে চলে যাই। আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমি আমার হাজব্যান্ডের ভাষ্য মতে বলছি। সালটা ছিল 1992 সালে, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমরা তখন ঢাকা বিমানবন্দরের পাশের এরিয়া খিলক্ষেতে ছিলাম। আমরা যে এলাকায় থাকতাম ওই জায়গাটার নাম ছিল খাপাড়া।
এই জায়গাটা খুব একটা ভালো ছিল না, ভৌতিক একটা পরিবেশ ছিল চারিদিকে। আর আমি যে সময়টার কথা বলছি তখন এই এরিয়ার আশেপাশে অনেক জঙ্গল ঝোপঝাড়ে ভরা ছিল, আর এখানে প্রায় প্রতিনিয়ত ভৌতিক ঘটনা ঘটত। আমি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়গুলো বুঝতে পারতাম, ফিল করতে পারতাম। আমার সিক্স সেন্স খুবই ভালো ছিল। ছোট থেকেই আমার সাথে কিছু দুষ্ট জিন ছিল যেগুলোকে আমি দেখতে পেতাম, কিন্তু আমার কোনো ক্ষতি করতো না, ভয় দেখাতো। মূল ঘটনায় আসি, আমি ছোট থেকে পশু পাখি অনেক পছন্দ করতাম। এগুলোর প্রতি আমার একটা আবেগ ভালোবাসা কাজ করতো সব সময়। আমার একটা পোষা কুকুর ছিল, আমার সাথে সব সময় থাকতো। আমি যখন স্কুলে যেতাম আমার সাথে যেত এবং আসার সময় আমার সাথে বাড়ি আসতো। আমি যেখানেই যেতাম আমার সাথে সাথে যেত। সময়টা ছিল বর্ষাকাল, তখন কুকুরটা বাচ্চা দেয়। আম্মু বকা দিবে তাই কুকুরটাকে আমি বাসায় রাখতে পারতাম না, কিন্তু কুকুরটা আমার বাসার আশেপাশেই থাকতো। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি কুকুরগুলোর চিন্তায়, কারণ এই বৃষ্টির মধ্যে কুকুরটা বাচ্চাগুলো নিয়ে কোথায় আছে আমি জানি না। তাই ঠিক করলাম ভোর হলেই আমি দেখতে যাব কুকুরগুলো কোথায় আছে। সারা রাত এভাবে কেটে যায়, আম্মু জানতে পারলে আমাকে যেতে দিবে না। তাই আমি খুব ভোরে উঠে আম্মুকে না বলে বাসা থেকে বেরিয়ে যাই। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর আবছা অন্ধকার ছিল, চারিদিকে একটা থমথমে পরিবেশ ছিল। আমার বাইরে বের হতে একটু ভয় করছিল, কিন্তু কুকুরগুলোর চিন্তায় ভয় না পেয়ে বেরিয়ে পড়ি। আমি বাসা থেকে বেরিয়ে একটু দূরেই দেখতে পেলাম একটা বালুর স্তূপের পাশে পলিথিন দিয়ে একটা ঘর বানানো। আমি দেখে খুব খুশি হয়ে গেলাম। আমি ভাবলাম পাশের বাড়ির আঙ্কেল হয়তো কুকুরগুলো বৃষ্টিতে ভিজবে দেখে এই ঘরটি বানিয়ে দিয়েছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে দেখতে গেলাম কুকুরগুলো ঘরে আছে কিনা। আমি ঘরটির সামনে গিয়ে যখন হালকা একটু পলিথিনটা সরিয়ে দেখতে গেলাম, তখন দেখি একটা বড় সাদা মুখ, আর মুখের মাঝখানে খুব ভয়ানক একটা লাল চোখ। দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত ঝরছে। চোখটা ভয়ানক দৃষ্টিতে এক পলকে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছিল এখনই আমাকে শেষ করে দিবে। আমি এটা দেখার সাথে সাথেই ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চারিদিকে আলো হয় তখন আমাকে এভাবে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে সবাই মিলে আমাকে বাসায় নিয়ে আসে। আম্মু আমার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। কিভাবে কি হলো আম্মু কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন আমার পাশের বাসার এক দাদা আসে। সে আমাকে এভাবে দেখতে পেয়ে বুঝতে পারে আমার কোনো একটা সমস্যা হয়েছে, কারণ উনি এসব জিন রিলেটেড বিষয়ে অবগত ছিলেন। উনি আমার এই অবস্থা দেখে তৎক্ষণাৎ গোলমরিচ নিয়ে এসে গুঁড়া করে আমার দুই চোখের মাঝ বরাবর জোরে চাপ দিয়ে ধরেন, আর ধরার সাথে সাথেই আমার জ্ঞান ফিরে আসে। তারপর উনি আমার কাছে কিভাবে কি হয়েছে জানতে চায়, আমি কিভাবে ওইখানে গেলাম, কি দেখে অজ্ঞান হয়েছি, এগুলো বলার পর উনি আমাকে অনেক ঝাড়ফুঁক করে, পড়া পানি দেয়, আর 7 রঙের সুতো দিয়ে একসাথে করে নিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত আমার শরীরের মাপ নেয়। তারপর সুতাটা যখন উনি ঝাড়ফুঁক করে আবার আমার শরীরে মাপ দেন, তখন উনি আশ্চর্যজনকভাবে সুতোটা ছোট হয়ে যায়। এবার উনি বুঝতে পারেন আমার প্রতি কোনো কিছুর আঁচড় পড়েছে বা দৃষ্টি পড়েছে। তারপর উনি আমাকে একটা তাবিজ দেন। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে বড় হবার পর যখন আমি জানতে পারলাম তাবিজ পড়া শিরক, তখন আমি তাবিজটা খুলে ফেলি। এরপর সব ঠিকঠাকই ছিল, কিন্তু বছর খানেক পর আমার আবার ছোটবেলার মতো সমস্যাগুলো দেখা দেয়। আমাকে অনেক ডিস্টার্ব করতে থাকে এবং আমাকে নানাভাবে ক্ষতি করতে থাকে। তারপর আমি এক হুজুরের শরণাপন্ন হই। উনি আমার সমস্ত ঘটনা শুনে আমাকে ঝাড়ফুঁক করেন এবং আমাকে কিছু আমল দেন। আমলগুলো করার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন আমি যখন একা থাকি, বিশেষ করে রাতের বেলা, আমি আমার আশেপাশে এগুলোকে ফিল করতে পারি। ঘটনাটি ভালো লাগলে জানাবেন, তাহলে আমার হাজবেন্ডের সাথে ঘটেছে এমন আরও কিছু ঘটনা শেয়ার করব। এই ছিল আজকের প্রথম ঘটনাটি। এরই সাথে প্রথম ঘটনাটি শেষ হয়ে যাচ্ছে, চলুন দ্বিতীয় ঘটনায় চলে যাই। ঘটনাটা আমাদের স্থানীয় মসজিদের পার্ট টাইম নামাজ পড়ান এবং বাচ্চাদের আরবি পড়ান বিকালে সেই হুজুরের, ওনার নাম ইকবাল। ঘটনাটা তার মতো শেয়ার করছি।
কয়েক সপ্তাহ আগে বৃহস্পতিবার হাটের দিন বেড়াইত বাজার গেছিলাম আরবি পড়ানোর জন্য। ওই মাদ্রাসা থেকে রাতে না খাওয়ায় ছাড়লো না। খেয়ে বের হতে 10টা বেজে যায়। এরপর বাজারে চা খাই। আরেক হুজুরের সাথে দেখা হলো। কিছু সময় কথা বলতে গিয়ে প্রায় ঘন্টাখানেক চলে যায়। এরপর বেড়াইত ঘাটের দিকে চলে আসি। বাজারে কোনো রিক্সা অটো পাচ্ছিলাম না 11টার দিকে। হালকা করে বৃষ্টি নামায় রিক্সার জন্য দাঁড়াতে যেয়ে 11:30 বাজে। তাই আর দেরি না করে দ্রুত হাঁটা শুরু করি 100 ফিট রাস্তা ধরে। যখন নদীর জন্য যে ব্রিজটা বানাইছে ওইটা অতিক্রম করি, তখন দেখি রাস্তায় কয়েকটা গাড়ি, বাইক, তেমন মানুষও নাই। ওই রাস্তায় দিনে রাত ছিনতাই হওয়ার সময় তেমন খবর শুনিনি, তাই ভয় পাচ্ছিলাম না। আমি নির্ভয়ে হাঁটা শুরু করি। আমিন গ্রুপের জমির সাইনবোর্ড পর্যন্ত আসার পর দুই পাশে একদম ফাঁকা ছিল। হঠাৎ করেই মনের ভিতর একটা আতঙ্ক চলে আসে। মনে হলো আমাকে কেউ দেখছে। আমার মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে। মাথায় যখনই এলো ভূতের কথা, তখনই শরীরে ভয় এসে ধরলো। এর ভেতর একটা গাড়ি হর্ন দিতে দিতে চলে গেল। মনে সাহস এলো। মনে হলো রাস্তায় এখনো মানুষ আছে। তারপরে আরও 3-4 মিনিট হাঁটার পর অজানা একটা ভয় আবার চলে এলো। আসলে মানুষ থাকলে বা গাড়ি থাকলে সাহস থাকে। একদম নিরিবিলি, দুই পাশে ঘর বাড়ি নাই। ফাঁকা জায়গা দেখলে মনে হয় আশেপাশে কেউ দেখতেছে। ভয় লাগে একটা। আমি দাঁড়াইয়া পড়ি আর পেছনে তাকানোর আগেই আমার খুব চেনা একটা কণ্ঠ শুনতে পাই। খুব চেনা লাগলো, কিন্তু কার কণ্ঠ স্মরণ করা গেল না। সে বলল, পেছনে তাকানোর দরকার নাই, সোজা হাঁটো। এই বাক্য শুনতেই আমার পা ভয়ে জমে গেল। আমি সামনে কিভাবে যাব? গলা শুকিয়ে গেল। তখনই পেছন দিকে আরেকটা গাড়ি আসছিল। আমি ফুটপাত থেকে নেমে এক দূরে রাস্তার মাঝে চলে আসি। যে গাড়িটা আসছিল সেটাও থেমে যায়। কাছে আসার পর দেখি ওইটা পিকআপ। আমি ভাড়া অফার করতেই নিতে রাজি হলো। পরে উঠে পড়ি। তারপর ফরাজি হাসপাতালের সামনে নেমে পড়ি। এই রোডে আমি নিজেও ভোরের দিনে রাতে বহুবার হেঁটেছি। চুরি ছিনতাইয়ের ভয় পাইনি। তবে শুনেছি বসুন্ধরার এই জায়গাগুলি ভালো না। বিশেষ করে কয়েকটা পয়েন্ট একটু ভীতিকর। গোকার্ট রেসিংয়ের আশেপাশে, আমিন গ্রুপের সাইনবোর্ডের আশেপাশে। দুই পাশে ফাঁকা বিধায় ভয় লাগে। সেখানে কিছু ভৌতিক ঘটনা আছে। ব্লগ করে রাখা গ্রুপে আমার শেয়ার করা আরও কয়েকটা গল্প আছে। তারপর ইউআইইউ ক্যাম্পাসের ভেতর দিকে ওয়ান্ডারল্যান্ড রোড ধরে বেড়াই যাওয়ার সময় ছোট একটা ব্রিজ পড়ে। ওই ব্রিজটা সেফ না। কয়েকটা ঘটনা শুনেছি এরকম। ছোট ছোট বালু নদী ব্রিজে ওঠার সময় সামনের দিকে বিশাল ফাঁকা জায়গা আছে। সেখানেও কিছু বাজে ঘটনার কাহিনী প্রচলিত আছে। ভৌতিক কাহিনী ছাড়া এই রোডে চুরি ছিনতাই কাহিনী এখনো শুনিনি। আরেকটা কাহিনী আছে যেটা গ্রুপ ধরে ঘটেছিল একটা অটোরিকশার সাথে প্রায় 6 থেকে 7 বছর আগে। এই রাস্তা কাঁচা ছিল এবং বেড়াইদের আশেপাশে পুরাই গ্রামের ফ্লেভার পাওয়া যেত। ওই সময় ঘটনাটা বেশ মারাত্মক বলে ভুক্তভোগীরা জানিয়েছিল। যে স্টোরি নিয়ে বেশি আগ্রহ দেখাবেন সেগুলি ধাপে ধাপে শেয়ার করব। ধন্যবাদ। এটা ছিল মেহেদি হাসান নামক একজন ভাইয়ের শেয়ার করা আমাদের প্যারানর্মাল সোসাইটি গ্রুপে। সেখান থেকে আমাদের পেজে দেওয়া হয় এবং সেখান থেকে সেটা আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছে। এর সাথে আজকে দ্বিতীয় ঘটনাটিও শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় ঘটনাটা লিখেছেন আশফাকি নূর প্রিয়ম, নেত্রকোনা থেকে। তো ছোট্ট একটা ঘটনা, বাট বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। গত বছরের বর্ষায়, শুরুতেই বলে রাখি আমি একজন মোটো ট্রাভেলার, বাইক ট্যুর দিতে পছন্দ করি। বাইকিং লাইফে জীবন 3বার প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সম্মুখীন হই। একটা ঘটনা আজ শেয়ার করলাম। চুয়াডাঙ্গা থেকে সন্ধ্যা 5:30টায় রওনা হই। নাটোরের বনপাড়া আসতে 7টা 7:30 বেজে যায়। যখন চলনবিলে প্রবেশ করি তখন ঘটনাটি ঘটে। বলে রাখা ভালো, চলনবিলে এই সময় পানি ছিল। আর যারা গেছেন তারা জানেন রাস্তাটা প্রায় সোজা। যখন চলনবিলে প্রবেশ করি তখন আমার পেছনে কোনো গাড়ি ছিল না, এমনকি সামনে থেকেও কোনো গাড়ি আসছিল না। হঠাৎ আমার সামনে 300 থেকে 400 মিটার দূরে একটা বাসের মতো পিছনের ব্যাকলাইট দেখতে চাই। দুইটা 4টা গোল গোল লাল লাইট দেখতে পাই।
5 মিনিট আমি সামনের দিকে এগোচ্ছি, যখন কোনো গাড়ি আসে না তখন আমি ওই গাড়ির কাছে যাওয়ার জন্য বাইকের স্পিড 80 থেকে 100 করি, কিন্তু কোনোভাবেই কাছাকাছি যেতে পারছিলাম না। একই দূরত্বেই থাকি আর হঠাৎ একটা জায়গায় লাইটটা অফ হয়ে যায়। আমি ভাবছি হয়তো দাঁড়াইছে রাস্তার পাশে, কিন্তু যখন আমি কাছাকাছি যাই আমার নিজে স্তব্ধ হয়ে যাই, কারণ রাস্তায় কোনো গাড়িও ছিল না, দুই পাশে পানি ছিল, যার কারণে রাস্তাও ছিল না। আমার কথা হলো, তাহলে এটা কি ছিল? এই ছিল ছোট্ট একটা ঘটনা, নেত্রকোনা থেকে পাঠানো। প্রিয়মকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের প্যানেলের হোস্ট এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ, সনি। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আজকে যেটা শেয়ার করব সেটা আমার এক পরিচিত ভাইয়ের সাথে ঘটা। ভাইয়ের নাম শিহাব, ছদ্মনাম। ভাইয়া সিভিল ইঞ্জিনিয়ার। ওনার এসএসসি পর্যন্ত পড়াশোনা হচ্ছে মাদ্রাসা থেকে। এলাকার ভালো একটা মাদ্রাসাতে পড়তেন তিনি। স্টুডেন্ট হিসেবেও দুর্দান্ত ছিলেন। ওনার বোর্ড পরীক্ষায় তিনি কোনো একটা বিষয়ে একটা জায়গায় আটকে যান। ওনার পাশে বসা একজন ওনাকে সাহায্য করেন। ভাইয়া ভেবেছিল সে অন্য মাদ্রাসার ছাত্র, কিন্তু ভাইয়া কাউকে বলেনি যে উনি এটা পারছেন না। সেই লোক ভাইয়াকে সাহায্য করলো আর বুঝলো কিভাবে সেটা ভাইয়াকে অবাক করে দেয়। এভাবে প্রতি পরীক্ষায় ভাইয়াকে উনি সাহায্য করত। ভাইয়া কিছু না বললেও বুঝে যেত। একদিন এসব ভাবনার মাঝেই ভাইয়া দেখলো ওনার ছায়া নেই। আসলে ভাইয়া এসব নিয়ে ভাবছিল যে উনাকে সাহায্য করছে, বেশি কথাও বলে না, এটা কে হতে পারে। ভাইয়া কিছু বলেনি। ভাইয়া ভেবেছিল মাদ্রাসাতে এমন জিন ছাত্র থাকতেই পারে। ভাইয়ার ম্যাথ পরীক্ষায় ভাইয়া যে এক্সট্রা পেপার নিয়েছিল সেগুলো ভাইয়া লাস্টের দিকে মেন খাতায় পিন মারতে ভুলে গিয়েছিল, কারণ খাতা সব গুছিয়ে নেওয়ার সময় কয়েকটা কাগজ নিচে পড়ে যায় আর ভাইয়া তাড়াহুড়ো করতে গিয়ে তুলতে পারেনি। সেটা অবশ্য ভাইয়া হল থেকে বেরিয়ে বুঝতে পারছে। স্বাভাবিকভাবে ভাইয়া মন খারাপ করে বাড়িতে যায়। আন্টিকে বলে যে কাগজ অ্যাড করতে পারেনি। আন্টি আবার মাদ্রাসায় কয়েকজন টিচার সহ হলের দিকে যাচ্ছিল। তখন সাহায্য করা সেই লোক ভাইয়াকে দেখে বলল যে কোথায় যাচ্ছ? ভাইয়া বলল যে আমার যে খাতা নিচে পড়ে গিয়েছিল সেটা আমি মেন খাতায় অ্যাড করতে পারিনি। সে ছেলেটা ভাইয়াকে বলল যে চিন্তা করো না শিহাব, তোমার খাতা জায়গা মতোই আছে। ভাইয়া সহ সবাই অবাক। কিছুক্ষণের মাঝে সেই লোকও গায়েব। এত তাড়াতাড়ি কিভাবে হেঁটে চলে গেল? ভাইয়া পরে সবাইকে প্রথম দিন থেকে কি হয়েছিল সব শেয়ার করে। সবাই বুঝতে পেরেছিল যে সে একটা জিন ছাত্র ছিল। যথারীতি ভাইয়া ভালো রেজাল্টও করলো। যদি সেই কাগজগুলো মেন খাতায় নাই থাকতো, ম্যাথে A+ থাকার কথাও ছিল না। তো এই ছিল আজকের মোটামুটি সব ঘটনাগুলো। আর আশেপাশে আপনারা যারা আছেন ঢাকায় বা ঢাকার বাইরে যারা আছেন তারা সবাই সতর্ক থাকবেন, কারণ বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে অথবা রাহাজানি টাইপের জিনিসপত্র হচ্ছে। গতকালকে আমি যখন আমার কাজিনকে ফোন করলাম, সেও বলল যে ওদের ওইখানে ডাকাত পড়েছে। তো স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা যেটা করতে পারিনি তোমরা সেটা করে দেখিয়েছো। আর যারা ছাত্র থেকে যারা শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই অবদান আমরা কখনোই ভুলবো না। আর যারা থাকেন বাসায় খুব বেশি সতর্কতার সহিত দরজা জানলা লাগাবেন, এবং রাস্তাঘাটে যেই ছাত্ররা আমাদের ট্রাফিকে কাজ করছে, সব জায়গা দেখছে, তাদেরকে পারলে একটু সাহায্য করবেন। এক বোতল পানি দিতে পারেন, অথবা যে যা পারেন সেভাবে, হয়তোবা এতে বাচ্চারা খুশি হয়, স্টুডেন্টরা খুশি হয়। সরি, ওদেরকে বাচ্চা বলছি না, কিছু থাকে বাচ্চাও আছে এখানে। আর রাতের বেলা খুব বেশি সতর্ক থাকবেন। বিশেষ করে যদি মরিচের পানি রাখেন সাথে, অথবা যে নাম্বারগুলো টিভি স্ক্রিনে দেয়া থাকে অথবা ফেসবুকে দেয়া আছে, বিভিন্ন আর্মিদের নাম্বার, যারা বিভিন্ন জোনে কাজ করছে তাদের নাম্বারগুলো ডায়ালের প্রথম ডায়াল লিস্টে রেখে দিবেন, যাতে করে যদি কোনো বিপদও হয় সাথে সাথে কল দিতে পারেন। আর যদি কারো পাশের বাসায় যদি কেউ বিপদে পড়ে, তাহলে অবশ্যই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। এবং আরেকটা কথা হচ্ছে, দেশটা আমাদের, আপনার সাথে আমার মতের অমিল থাকতেই পারে, বাট দেশটা স্বাধীন। যদি আপনার পাশে কেউ অন্য কোনো দলের হয়, তাহলে তাকে অবশ্যই
বাঁচাবেন তাকে অবশ্যই সাহায্য করতে ভুলবেন না। মতের অমিল কোনো কথা না, আমরা স্বাধীন দেশে বাস করি। আর এই স্বাধীন দেশে আসলেই আমরা স্বাধীন, কারণ এখন কোনো দল নেই, কিছু নেই, জাস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেটার জন্য আমরা খুব বেশি নিরাপদ বোধ করছি। আর আগামী পর্বে আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।